সুদেবের হাত থেকে লাজুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল হস্টেলের মেয়েরা, স্মৃতি ফিরে পাওয়ার ইঙ্গিত অনুভবের। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। রাতের অন্ধকার তখন আরও ঘনীভূত হয়েছে। হস্টেলের করিডোরে টিমটিমে আলোয় দাঁড়িয়ে থাকা সুদেবের চোখে তখন হিংস্রতা। সে ভেবেছিল গ্রামীণ ক্ষমতার দাপট দেখিয়ে লাজুকে সহজেই নিয়ে যাবে। কিন্তু সে ভুলে গিয়েছিল শহরের এই চার দেওয়াল আর তার ভেতরের মেয়েরা শুধু পড়াশোনা শেখে না, একে অপরের ঢাল হতেও জানে। লাজুর হাতটা যখন সুদেব জোর করে চেপে ধরল, ব্যথায় লাজুর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল ঠিকই, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপল না। লাজু দাঁতে দাঁত চেপে বলল, ছেড়ে দাও সুদেব। এটা তোমার গ্রাম নয় যে যা খুশি তাই করবে। সুদেব অহংকার ভরে বলল, গ্রাম নেই তো কি হয়েছে? তুই আমার বউ, তোকে টেনে নিয়ে যাওয়ার অধিকার আমার আছে। সুদেবের অহংকার তখন তুঙ্গে। ঠিক তখনই যেন এক কালবৈশাখী ঝড় আছড়ে পড়ল হস্টেলের চত্বরে। একের পর এক ঘরের দরজা খুলে গেল। সুদেবের চিৎকার আর লাজুর আর্তনাদ পৌঁছে গিয়েছিল বাকি মেয়েদের কানে। প্রথমেই এগিয়ে এলো তানিয়া আর রিয়া। তানিয়ার হাতে ছিল একটা লোহার স্কেল আর রিয়ার হাতে মোটা অ্যানাটমির বই। তানিয়া গর্জে উঠল, মেয়ের গায়ে হাত তোলার সাহস পান কোথা থেকে মশাই? তার গলার আওয়াজে পুরো করিডোর কেঁপে উঠল। সুদেব একটু থতমত খেয়ে গেল। তবে নিজের পুরুষালী অহংকার বজায় রেখে বলল, তোমরা মাঝখানে নাক গলাতে এসো না। এটা আমাদের পারিবারিক ব্যাপার। রিয়া তীক্ষ্ণ স্বরে জবাব দিল, পারিবারিক ব্যাপার ঘরের ভেতর রাখবেন। হস্টেলের ভেতর কোনো মেয়ের ওপর জবরদস্তি চললে সেটা আমাদের সবার ব্যাপার। কয়েক মিনিটের মধ্যেই পুরো করিডোর মেয়েদের দখলে চলে গেল। কারো হাতে ঝাড়ু, কারো হাতে কাঁচি, কেউ বা শুধু নিজেদের ঐক্যের শক্তি নিয়ে সুদেবকে ঘিরে দাঁড়াল। সুদেবের এতক্ষণকার চৌড়া বুকটা যেন কিছুটা সংকুচিত হতে শুরু করল। সে বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তখন ভিড়ের মধ্যে থেকে আওয়াজ উঠল, ক্ষমা চান। সুদেব রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কেন ক্ষমা চাইব? আমি কোনো ভুল করিনি। সুদেব তখনও তর্ক করে বলে, আমি কোনো ভুল করিনি। ভুল করিনি মানে? জোর করে একটা মেয়েকে টেনে নিয়ে যাচ্ছেন আর বলছেন ভুল করেননি? ঠিক আছে, তাহলে ওয়ার্ডেন ম্যাডাম আর পুলিশকে ডাকা হোক। এই বলে একজন মোবাইল ফোনটা উঁচিয়ে ধরল। ওয়ার্ডেন আর পুলিশ, এই দুটি শব্দ সুদেবের মাথায় বজ্রাঘাতের মতো আঘাত করল। একবার পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়লে তার ভবিষ্যৎ, গ্রামের সম্মান, সব ধুলোয় মিশে যাবে। মুহূর্তের মধ্যে ঘামতে শুরু করল সে। বুঝতে পারল এখান থেকে পালানোই একমাত্র পথ। মেয়েরা যখন ওয়ার্ডেনকে ডাকার জন্য ব্যস্ত, তখন সুদেব সুযোগ বুঝে পেছনের দিকে সরে যেতে লাগল। হঠাৎ একজন চিৎকার করে উঠল, এই তো পালাচ্ছে, ধরো ওকে। সুদেব আর পেছনে তাকাল না। প্রাণপণে দৌড় দিল। সিঁড়ি দিয়ে প্রায় লাফাতে লাফাতে নেমে হস্টেলের মূল ফটক পেরিয়ে একেবারে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তার হৃৎপিণ্ড তখন থরথর করে কাঁপছিল। অপমানের চেয়েও বড় হয়ে উঠেছিল ধরা পড়ে যাওয়ার ভয়। সুদেব পালিয়ে যাওয়ার পর হস্টেলের করিডোর আবার শান্ত হল। কিন্তু লাজু তখনও কাঁপছিল। অপমানে নয়, এক অদ্ভুত স্বস্তিতে। তানিয়া এসে লাজুর কাঁধে হাত রেখে বলল, ভয় পাস না লাজু, আমরা সবাই তোর সঙ্গে আছি। লাজুক আর নিজের কান্না চেপে রাখতে পারল না। তবে সেই কান্না দুর্বলতার ছিল না, ছিল কৃতজ্ঞতার। জীবনে প্রথমবার সে অনুভব করল, রক্তের সম্পর্কই সব নয়। বিপদের সময় যে পাশে দাঁড়ায়, সেই আসল আপনজন। নিজের বিছানায় শুয়ে লাজু জানালার বাইরে তাকিয়ে রইল। তার মনে একটি নতুন প্রতিজ্ঞা জন্ম নিল। সে আর অবলা গ্রামীণ মেয়েটি হয়ে থাকবে না। নিজের ভাগ্য সে নিজেই লিখবে। এদিকে শহরের অন্য প্রান্তে এক বিশাল অভিজাত বাড়ির ঘরে অস্থির হয়ে উঠছিল অনুভব। দুর্ঘটনার পর থেকে তার জীবনটা যেন থমকে যাওয়া এক নদী। স্মৃতিগুলো কাচের টুকরোর মতো ভেঙে ছড়িয়ে আছে, যার ধারালো প্রান্তগুলো মাঝেমধ্যেই তার মনে গভীর ক্ষত তৈরি করে। আজ সকালে ড্রয়িং রুমে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুভব আর ঘরে বন্দী হয়ে থাকতে পারছিল না। সে টেবিলে চায়ের কাপ নামিয়ে রেখে দ্বিকণ্ঠে বলেছিল, মা, জেঠুমণি, আমি আর এভাবে বসে থাকতে পারছি না। আমি অফিসে ফিরতে চাই। বনলতা আটকে উঠে বলেছিল, সে কি রে অনুভব? এই তো সেদিন এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছিস। ডাক্তার তোকে বিশ্রামে থাকতে বলেছেন। কিন্তু অনুভবের জেদের কাছে শেষ পর্যন্ত সবাই হার মানল।
জেঠুমনি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়িতে ডেকে পাঠালেন। বিকেলে যখন কর্মকর্তারা এলেন তখন তারা একবাকে স্বীকার করলেন, অনুভবাবু, আপনি না থাকলে অফিস যেন অভিভাবকহীন হয়ে পড়ে। তবে আপনার স্বাস্থ্যের কথা ভেবে আপাতত আপনি বাড়ি থেকে কাজ করুন। সবাই এই সিদ্ধান্তে খুশি হল, কিন্তু অনুভবের ভেতরের অস্থিরতা কমল না। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে যখন সে চোখ বন্ধ করল, তখনই একটি চেনা অথচ অচেনা মুখ তার চোখের সামনে ভেসে উঠল। শান্ত, মায়াবী সেই মুখটির চোখে ছিল জল, কিন্তু ঠোঁটে ছিল এক অদ্ভুত নির্ভরতার হাসি। অনুভব নিজের অজান্তেই বিড়বিড় করে বলল, কেন বারবার এই মুখটাই আমার মনে আসছে? রাত যত গভীর হতে লাগল, সুদেবের ভেতরের প্রতিশোধের আগুন তত তীব্র হতে থাকল। রাস্তার মোড়ের একটি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, লাজু, তুই আমাকে সবার সামনে অপমান করলি। এই অপমানের শোধ আমি এমনভাবে নেব যা তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। নিজের মনেই শপথ করল সুদেব। সে নতুন এক চক্রান্তের জাল বুনতে শুরু করল। কিন্তু সুদেব জানত না, নিয়তি অন্য খেলা খেলছে। অনুভবের ঘরের জানালা দিয়ে যখন ঠান্ডা হাওয়া ঢুকছিল, তখন হঠাৎ তার মাথায় তীব্র যন্ত্রণা অনুভূত হল। সে টেবিলে রাখা জলের গ্লাসটা ধরতে গিয়েও হাত সরিয়ে নিল। তার কানের কাছে যেন একটি মিষ্টি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল, খিটকেল, তুমি ভালো আছো তো? অনুভবের চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। খিটকেল, এই নামটা তাকে কে ডাকত? এই নামের সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতিটা এত তীব্র কেন? তার অবচেতন মন যেন লাজুর দিকেই ছুটে যেতে চাইছে। স্মৃতির ভাঙা টুকরোগুলো যেন এক অদৃশ্য চুম্বকের টানে জোড়া লাগতে শুরু করেছে। একদিকে লাজুর নতুন করে বাঁচার লড়াই আর বন্ধুদের সহযোগিতা, অন্যদিকে সুদেবের অন্ধ প্রতিশোধের আগুন। আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে অনুভব, যার স্মৃতির পর্দাটা ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে। যদি অনুভবের স্মৃতি পুরোপুরি ফিরে আসে, তবে কি সে চিনতে পারবে তার সেই লাজুকে? সুদেবের পাতা নতুন ফাঁদ কি লাজুকে আবার বিপদের মুখে ফেলবে? নাকি অনুভবের ভালোবাসা সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে জয়ী হবে? সত্য আর মিথ্যার এই জমজমাট লড়াইয়ের পরবর্তী অধ্যায় দেখতে হলে গল্পটির সঙ্গে থাকুন।